বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে প্রাথমিকভাবে জামাতের পক্ষ থেকে আমরা পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি আহত পরিবারের জন্য আমরা চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অসংখ্য পরিবারের চিকিৎসা আমরা করেছি এবং এই ধারা আমাদের অব্যাহত আছে এবং সেটি থাকবে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এক হলো শত শত চিকিৎসাধীন মারাত্মকভাবে গুলিবিদ্ধ, জীবনের মতো চোখ হারিয়েছেন, জীবনের মতো পঙ্গু হয়েছেন, এর পাশাপাশি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি সংকট সময় অতিক্রম করছেন। আমি অবিলম্বে সরকারের কাছে দাবি জানাতে চাই যে তাদেরকে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা, উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। প্রতিদিনই মৃত্যুর খবর আমরা শুনি। মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, সেটি যেমন ঠিক আছে, কিন্তু আমাদের সরকারি মেডিকেলগুলোতে কি ট্রিটমেন্ট হয় না এটা দেশের জনগণ জানে। তারা চেষ্টা করছেন, কিন্তু যে বিপর্যস্ত ভঙ্গুর একটা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো পরিবেশ সেখানে নেই। ব্যাপক সংস্কার প্রয়োজন, সেটির জন্য অবশ্যই সময় লাগবে। আমি সরকারের কাছে দাবি জানাবো, সংকটাপন্ন অবস্থায় যে সমস্ত আহতরা এখন অবস্থান করছে, ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, চলে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে উচ্চতর চিকিৎসার জন্য তাদেরকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হোক। প্রিয় ভাইয়ের আমার, আমি বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামী সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসাবে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা এখানে ইউনিট সভাপতি এবং সেক্রেটারি যারা রয়েছেন, তারা তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি, তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি। জামাত ইসলামের তৃণমূলের ক্ষুদ্র একক অবকাঠামো, এখানে পরিকল্পনা বাস্তবায়িত হয়, এখানের মাধ্যমে, এটার মাধ্যমে, ইউনিটের মাধ্যমে দাওয়াত সম্প্রসারিত হয়, ইউনিটের মাধ্যমে কর্মী তৈরি হয়, সহযোগী তৈরি হয়, সমর্থক তৈরি হয়, সুদী বৃদ্ধি হয়, লিফলেট বিতরণ হয়, প্রতি মাসে 5টি প্রোগ্রাম হয়। ইউনিটের মাধ্যমে সার্বিকভাবে সংগঠনের পরিকল্পনা বাস্তবায়িত। ইউনিটকে আমরা বলে থাকি হুইল বা চাকা, সংগঠনের চাকা। যদি ইউনিট চলে তাহলে সংগঠন চলে, যদি ইউনিট আটকে যায় সংগঠন আটকে যায়, যদি ইউনিট সক্রিয় হয় সংগঠন সক্রিয়, যদি ইউনিট নিষ্ক্রিয় হয় তাহলে সংগঠন নিষ্ক্রিয়। সুতরাং ইউনিট সভাপতি, ইউনিট দায়িত্বশীল, ইউনিট সংগঠন যেহেতু সংগঠনের হুইল বা চাকা, অতএব সংগঠনকে চালু রাখার জন্যই ইউনিটকে চালু রাখতে হবে, গতিশীল রাখতে হবে, কার্যকর রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ইউনিট হচ্ছে প্রোডাকশন সেন্টার, উৎপাদন কেন্দ্র। ইউনিট হচ্ছে আমিরে জামাতের প্রতিনিধিত্বকারী যে সংগঠন। জামাত ইসলামীর তৃণমূলের কেন্দ্রীয় জামাতের প্রতিনিধিত্বমূলক তৃণমূলের সংগঠন কি? ইউনিট। জামাত ইসলামীর তৃণমূলের প্রতিনিধিত্বকারী সংগঠন কি? ইউনিট। কেন্দ্রীয় জামাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ইউনিট। আমিরে জামাতের সরাসরি তৃণমূলের প্রতিনিধিকে ইউনিট সভাপতি। তাহলে আমিরে জামাতের প্রতিনিধি ইউনিট সভাপতি, আর জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ইউনিট সংগঠন। তাহলে একজন ইউনিট সংগঠনের কার্যক্রম, তৎপরতা জামাত ইসলামীর তৎপরতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটা বুঝতে হবে আপনাদের। আপনার ত্রুটি জামাতের ত্রুটি হয়ে যায়, আপনার দুর্বলতা জামাতের দুর্বলতা হয়ে যায়,
আপনার লেনদেন, আপনার মুআমালাত, আপনার আখলাক, আপনার সামগ্রিক কার্যক্রম জামাত ইসলামী কার্যক্রম হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং জামাত ইসলামীকে যারা বুঝতে চায় তারা তার প্রতিবেশী জামাত ইসলামীর কর্মী, সমর্থক, রোকন, দায়িত্বশীল এদেরকে দেখেই জামাত ইসলামীকে বুঝতে চায় নাকি? কারণ তারা তো অন্যদেরকে কাছ থেকে দেখতে পায় না, তাকেই দেখতে পায়। সুতরাং জামাত ইসলামের ইউনিট পর্যায়ের দায়িত্বশীল যারা, সেই দায়িত্বশীলতার জায়গাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যা আপনারা আমিরে জামাতের প্রতিনিধি, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আপনাদের প্রথম কাজ হচ্ছে বার্ষিক এবং মাসিক পরিকল্পনাকে কার্যকরভাবে বাস্তবায়ন করা। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি মাসের পরিকল্পনাকে সাপ্তাহিক এবং দৈনন্দিন পরিকল্পনায় পরিণত করা। 3 নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজগুলোকে ভাগ করে নেওয়া। আমরা 3 জন কর্মী তৈরি করতে চাই, তাহলে সেটি ইউনিট সভাপতি, সেক্রেটারি সহ সবাই মিলে ভাগ করে নিতে, কাজগুলো ভাগ করে নেওয়া, সুদী রিয়ানত উঠানো ভাগ করে নেওয়া, নতুন সুদী বৃদ্ধি করা ভাগ করে নেওয়া, নতুন সহযোগী বৃদ্ধি করা ভাগ করে নেওয়া, কাজগুলোকে ভাগ করে নিতে হবে। কর্মীদের মধ্যে ভাগ করে দিতে হবে, ভাগ করে নিতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে ইউনিট সভাপতি, সেক্রেটারি, আপনি যাকে যে দায়িত্ব দিলেন সেই দায়িত্বটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে কিনা। নিজেরটা আপনি যেমনি করবেন তেমনি সভাপতি সেক্রেটারিকে সহযোগিতা করবেন, বাকি কর্মীদেরকে সভাপতি এবং সেক্রেটারি মিলে আপনারা সহযোগিতা করবেন, যে যাতে করে তারা তাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটি পালন করতে পারে। কারো লাইব্রেরির দায়িত্ব আছে নাকি? আছে না? কারো সমাজসেবার দায়িত্ব আছে, কারো বাইতুল মাল উঠানোর দায়িত্ব আছে, কারো এভাবে কোনো না কোনো দায়িত্ব কর্মীদের ভাগ করে দেওয়া হয়ে থাকে, না থাকলে দিতে হবে। এবং ইউনিট সভাপতি, সেক্রেটারি মিলে প্রত্যেকের দায়িত্ব সুন্দরভাবে বাস্তবায়ন যেন হয়, এই জন্য তত্ত্বাবধান এবং তদারকি করতে হবে। তদারকির জন্য নিজের তদারকি আগে করতে হবে। নিজের তদারকি আগে করতে হবে। আমার ত্রুটি এবং দুর্বলতা কি, আমার ঘাটতি কি, আমার সমস্যা কি, আমার প্রবলেম কি, এগুলো আত্মসমালোচনা করে করে আমাকে দূর করতে হবে। এবং সভাপতি নিজেকে সক্রিয় রাখবেন, সেক্রেটারিকে সক্রিয় রাখবেন, সবগুলো কর্মীকে সক্রিয় রাখার জন্য আপনি নিজের আত্মসমালোচনা করবেন এবং জনশক্তিকে সক্রিয় রাখার জন্য আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। ইউনিট দায়িত্বশীল হিসাবে আমাদের পঞ্চম কাজ হচ্ছে যে আমাদের মাসে তো 4টি প্রোগ্রাম করতে হবে। 5টি হচ্ছে বেস্ট, এক সমাজ কল্যাণমূলক একটি কাজ করা ইউনিটের উদ্যোগে, সেটি একটি কাজ। 5টি কাজ, তাহলে 15 দিন পার হলে আমাদের কয়টা কাজ হলো, কয়জন কর্মী হওয়ার মতো হয়েছে, কয়জন শুভাকাঙ্ক্ষী হলো, বাইতুল মাল উঠলো কিনা, তারপরে আমার বৈঠকগুলো হয়েছে কিনা, হওয়ার ক্ষেত্রে কারা অনুপস্থিত ছিল, কারা উপস্থিত ছিল, তারপরে হচ্ছে কে রিপোর্ট লিখছে, কে লিখে না, তারপরে বই কাকে দেওয়ার কথা ছিল, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি, এই সবগুলো পর্যালোচনা করার জন্য অন্তত সভাপতি, সেক্রেটারি মিলে নিজেরা মাসের মাঝখানে একবার চিন্তা ভাবনা করতে হবে, বসতে হবে, আলোচনা করতে হবে যে আমাদের এই মাসের কাজের কি কি বাকি, কি কি হইল, কি কি করতে হবে। 15 দিনে 2টা প্রোগ্রাম হওয়ার কথা কমপক্ষে যদি না হয়, তাহলে যেটি হয়নি
বাকি 15 দিনে আরও 3টা সহ, এদিকে যদি কোনোটা না হয়ে থাকে সেটা সহ কোন তারিখে কোনটা হবে আবার ঠিক করে নিতে হবে। এটাকে বলা হয় রিভিউ বা পর্যালোচনা করা। মাসের মাঝখানে পর্যালোচনা করতে হবে। আর যদি এটা হচ্ছে রেগুলার কাজের ক্ষেত্রে, আর সংগঠন যখন 3 দিনের কোনো কর্মসূচি দিবে তখন 1 দিন পরে বসতে হবে। 7 দিনের কর্মসূচি দিবে 3 দিন পর বসতে হবে। 10 দিনের কর্মসূচি দিবে 5 দিন পর বসতে হবে। 15 দিনের কর্মসূচি দিবে তখন 7 দিন পরে বসতে হবে, অথবা প্রতি 5 দিন পর পর বসতে হবে। আর যখন মাসিক রেগুলার কার্যক্রম, বার্ষিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা বাস্তবায়ন, তখন আমাকে পর্যালোচনাটা করতে হবে মাসের মাঝখানে, কতদূর হয়েছে কতদূর হয়নি, যা হয়নি বাকি সময়ে তা সুন্দর করে করতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে করতে হবে। সময়ের মধ্যে। আমার এই সপ্তাহের প্রোগ্রাম এই সপ্তাহেই হবে, এই সপ্তাহে 3 তারিখে আমার হওয়ার কথা 3 তারিখেই হবে, সকালে হওয়ার কথা সকালেই হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে হবে, কোনোভাবেই যেন সময় ওয়েস্টেজ না হয়, সময় নষ্ট না হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে সময়ের মধ্যেই কাজগুলো সুন্দর মতো সম্পন্ন করতে হবে। আমাদেরকে নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে, সাহসিকতায় সমৃদ্ধ হতে হবে, ত্যাগ এবং কোরবানির চেতনায় সাহসী সমৃদ্ধ হতে হবে। আমাদেরকে শাহাদাতের তামান্নায় সমৃদ্ধ হয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আর বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের প্রতিটা মুহূর্তকে আমাদের চোখের সামনে রেখে প্রস্তুত থাকতে হবে। ভাইয়ের আমার, সামনে পূজা আসছে। 5ই আগস্টের ঘটনার পরে, গণবিপ্লবের পরে আমিরে জামাত আহ্বান জানিয়েছিলেন অমুসলিমদের বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান, ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত উপাসনালয় রয়েছে এগুলো পাহারা দেওয়ার জন্য আমিরে জামাত নির্দেশনা দিয়েছিলেন। গোটা বাংলাদেশে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা পাহারা দিয়েছিল, আপনাদের খেয়াল আছে। প্রিয় ভাইয়ের আমার, সুবিধাবাদী গোষ্ঠী, চক্রান্তকারী গোষ্ঠী, যারা সব সময় ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, তারা 5ই আগস্ট পরবর্তী তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। আমরা দেশবাসীকে বিশেষ এবং পাশাপাশি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমরা এই জন্য অভিনন্দন, মোবারকবাদ জানাই। আগামী দিন আবার পূজা আসছে। পূজাকে সামনে নিয়ে একটি কুচক্রী গোষ্ঠী, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী আবারও নতুন নতুন দুর্ঘটনা সংগঠনের জন্য তারা প্রচেষ্টা চালাবে। ঢাকা মহানগরী দক্ষিণ সহ সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পিতভাবে পূজার শুরুর আগের থেকে শেষ হওয়ার পর পর্যন্ত দিন রাত পাহারা দিয়ে আমাদের প্রতিবেশীদের, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশী যারা রয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়ে তাদের ধর্ম চর্চা করা এবং তাদের পূজা অর্চনা করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। কোনো চক্রান্তকারী গোষ্ঠী, কোনো সুবিধাবাদী গোষ্ঠী আগামী দিনের পূজাকে সামনে নিয়ে চক্রান্ত করতে যেন না পারে, সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশবাসীকে, জামাত ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সে আহ্বান আজকের এই সমাবেশ থেকে আমি জানাতে চাই। আসুন আমরা ঢাকাকে বসবাসযোগ্য নগরীতে পরিণত করি। আমরা যদি ঢাকাকে বসবাসযোগ্য নগরীতে পরিণত করতে পারি, দুর্নীতিমুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, ভেজাল মুক্ত করতে পারি, বৈষম্য মুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশ
দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, ভেজাল মুক্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণ হচ্ছে রাজধানী। আসুন আমরা রাজধানীকে গড়ে তুলি, তাহলেই বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা যদি হাজারীবাগ পশ্চিম থানাকে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। সেই জন্য তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি যারা এখানে আছেন, তাদেরকে আমি বলবো, একদিকে নিজেদেরকে সার্বিকভাবে প্রস্তুত করতে হবে, অন্যদিকে মানুষের দরজায় দরজায় গিয়ে ইসলামের শোভন আদর্শকে পৌঁছে দিতে হবে, ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরের কোনো একজন মানুষও আমাদের দাওয়াত পাবেন এমন থাকতে পারবে না, সেইভাবে ভূমিকা রাখতে হবে। প্রতিটি পরিবারের জামাত ইসলামের কর্মী তৈরি নিশ্চিত করতে হবে। মহিলা অঙ্গনে, ছাত্র অঙ্গনে, ছাত্রী অঙ্গনে, শিশু অঙ্গনে, কিশোর অঙ্গনে, শ্রমিক অঙ্গনে, সকল ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, প্রতিটি পরিবারে তার প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য আমাদেরকে ইতিবাচকভাবে ভূমিকা পালন করতে হবে।